বোর্ডের একটা ভালো করে শিখো, তাহলে 80% ওয়ার্ডস এবং ফ্রেজ তোমার যে কোনো পরীক্ষায় তুমি উত্তর লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ঢাকা বোর্ড 2025 সালে আসা ওয়ার্ডস এবং ফ্রেজ নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমি সম্পূর্ণটা ঢাকা বোর্ডে যে ফ্রেজগুলো এসেছিল আমি সম্পূর্ণ অংশটাই লিখিয়ে দিলাম, এ থেকে যে পর্যন্ত লিখে দিলাম। এখানে 10টা ওয়ার্ড এবং ফ্রেজ ছিল। প্রথমটা ছিল লেটিলুন, তারপর ছিল হ্যাভ টু, তারপর ইট, তারপর ওয়াজ ব্রোন, তারপর অ্যাজ সুন আজ এবং দেয়ার, হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হ্যাড বেটার এবং উড রাদার ছিল। আমি এখন এই ফ্রেজগুলো এই 10টা শূন্যস্থানে আমাকে ব্যবহার করতে হবে। তুমি আজকে বুঝবা যে আসলে বোর্ড পরীক্ষায় যখন প্রশ্ন আসে তখন উত্তরটা কিভাবে করা যায়। চলো, এগুলো উত্তর করার আগে বিশ্লেষণটা বুঝে নেই যে কোন সময় কোনটা ব্যবহার করব। তো এখানে প্রথমটাই লেখা আছে লেট এলোন। এখন লেট এলোন কখন ব্যবহার করবা তুমি? লেট এলোন তখন ব্যবহার করবা যখন একজন ব্যক্তি বা বস্তুর পক্ষে এটা করা সম্ভব নয়, এটা তার জন্য অসম্ভব ব্যাপার, তখন তুমি লেট এলোন ব্যবহার করবা। আমি কেবল মানেটাই উল্লেখ করছি। যদি এই কোনো একটা বাক্য দ্বারা কোনো একটা অসম্ভব ঘটনাকে নির্দেশ করে তখন আমরা ব্যবহার করব লেট অ্যালোন। আমি কখন হ্যাভ টু ব্যবহার করব? হ্যাভ টু ব্যবহার করতে হবে যখন অক্সিলারি ভার্ব থাকবে না শূন্যস্থানে। যখন আমাদের অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব। আর এটা তখনই ব্যবহার করব যখন বাধ্যকতা বোঝাবে, বাধ্যতামূলক বোঝাবে, তখন আমরা ব্যবহার করব হ্যাভ টু। ইটটা কখন ব্যবহার করবা? ইট তো তখনই ব্যবহার করবা যখন তোমার সাবজেক্ট থাকবে না, তখন আমরা এগুলো ব্যবহার করব। অক্সিলারি ভার্ব থাকবে না তখন এটা ব্যবহার করব। ওয়াজ ভার্ব তখনই হবে যখন মেইন ভার্ব থাকবে না, তখন আমরা ওয়াজ ভার্ব ব্যবহার করব। আর as soon as ব্যবহার করব যখন সাবজেক্ট দুইটা ভার্ব দুইটা হবে। আর দেয়ার শব্দটা ব্যবহার করব যখন সাবজেক্ট থাকবে না কিন্তু এটার অবজেক্টেই সাবজেক্ট হবে, তখন আমরা ব্যবহার করব। অবজেক্টই যখন সাবজেক্ট হয় তখন ব্যবহার করব দেয়ার। আর হোয়াটস লাইকটা ব্যবহার করতে হবে যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে, দুইটা শূন্যস্থান থাকবে, আর এইটা দ্বারা কোনো আকার আকৃতি বোঝাবে না, এটা দ্বারা রূপ বোঝাবে অথবা বৈশিষ্ট্য বোঝাবে, তখন আমরা ব্যবহার করব হোয়াটস লাইক। হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব একইভাবে দুইটা শূন্যস্থান এবং প্রশ্নবোধক চিহ্ন থাকলে। তবে এটা দ্বারা যদি আকার আকৃতি নির্দেশ করে, আকার বোঝায়, আকৃতি বোঝায়, তখন আমরা হোয়াট ডাজ লুক লাইক লিখব। আমরা হ্যাড বেটার তখনই ব্যবহার করব যখন এটা দ্বারা কোনো ধরনের পরামর্শ বোঝাবে অথবা কোনো ধরনের উপদেশ বোঝাবে। ঠিক আছে, যদি কখনো পরামর্শ বা উপদেশ বোঝায় তখন আমি হ্যাড বেটার ব্যবহার করব। উচ্চাদর কখন ব্যবহার করবা? যখন অক্সিলারি ভার্ব থাকবে না এবং উচ্চাদর দ্বারা বোঝানো হবে কোনো একটা তুলনা প্রকাশ করবে অথবা তোমার পছন্দের কথা উল্লেখ করা হবে। যদি পছন্দের কথা উল্লেখ করা হয় তখন আমরা ব্যবহার করব উচ্চাদর। এই ছিল আমাদের নিয়মগুলো। তাহলে আমরা অসম্ভব ঘটনা যেটা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না, ওই ব্যক্তির পক্ষে সম্ভব না, তখন আমরা ব্যবহার করব লেট এলোন। বাধ্যতামূলক অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব হ্যাভ টু। সাবজেক্ট না থাকলে ইট আমরা ব্যবহার করব নির্দিষ্টতা বোঝাতে, এবং মেইন ভার্ব না থাকলে আমরা ওয়াজ ভার্ব ব্যবহার করব। দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকলে as soon as ব্যবহার করব। দেয়ার যখন সাবজেক্ট থাকবে না, অবজেক্ট যখন সাবজেক্ট হবে তখন আমরা ব্যবহার করব দেয়ার ব্যবহার করব। এটা দ্বারা সাধারণত কোনো ধরনের উপস্থিতি বোঝাবে, কোনো কিছু আছে এটা বোঝাবে, উপস্থিতি বোঝালে তখন আমরা ব্যবহার করব দেয়ার। আর হোয়াটস লাইক হবে দুইটা শূন্যস্থান প্রশ্নবোধক চিহ্ন থাকলে, তবে সেটা দ্বারা আকার আকৃতি বোঝাবে না, সেটা দ্বারা কোন ধরনের গুণ বোঝাবে, রূপ বোঝাবে অথবা বৈশিষ্ট্য বোঝাবে, তখন এটা ব্যবহার করব। হোয়াট ডাজ লুক লাইক হবে যখন আকার আকৃতি বোঝাবে, হ্যাড বেটার ব্যবহার করবা পরামর্শ উপদেশ বোঝাতে, আর উচ্চাদর ব্যবহার করবা তুলনা তোমার পছন্দ বোঝাতে। চলো আমরা এক এক করে উত্তরগুলো করি। তুমি একটু খেয়াল করো, এই যে বাক্যটা লেখা আছে না, এই ইউটা কিন্তু সাবজেক্ট এবং এইখানে টাচ শব্দটা হলো মেইন ভার্ব। তো সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে। তুমি বলো সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে কি হবে? সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে তুমি ব্যবহার করবা অক্সিলারি ভার্ব।
তো এখন অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তার মানে বক্স থেকে যেই শব্দগুলো দ্বারা অক্সিলারি ভার্ব বোঝায় কেবলমাত্র সেই শব্দগুলো নিতে হবে। আমি দেখলাম এখানে হ্যাভ টু রয়েছে, এটা একটা অক্সিলারি ভার্ব, এবং এখানে রয়েছে উড রাদার, এটাও একটা অক্সিলারি ভার্ব, এবং এখানে রয়েছে হ্যাড বেটার, এই সবগুলোই হলো অক্সিলারি ভার্ব। এখন এই অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা কি কোনটা ব্যবহার করব এই প্রশ্নের ক্ষেত্রে? এতে আমি কি হ্যাভ টু ব্যবহার করব, নাকি হ্যাড বেটার ব্যবহার করব, নাকি উড রাদার ব্যবহার করব? এইটা তোমার একটু ভালো করে বুঝে নিতে হবে। চলো বাক্যটা পড়ি। বাক্যটা হলো ইউ নট টাচ দ্য ক্রোকোডাইল। তোমার কি কুমিরকে স্পর্শ করা উচিত না। একটা পরামর্শ বোঝানো হলো ইট মে বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হতে পারে। তো এখানে পরামর্শ যেহেতু বোঝানো হলো, তাহলে পরামর্শ বোঝালে কি হয়? পরামর্শ বোঝালে কি হ্যাভ টু হবে? না, হ্যাভ টু তো বাধ্যতামূলক বোঝালে হবে, যে কাজটা করতেই হবে তখন হ্যাভ টু ব্যবহার করব। আচ্ছা, পরামর্শ বোঝালে আমরা ব্যবহার করব হ্যাড বেটার। এটা দ্বারা কোনো তুলনা বুঝাইছে বা পছন্দ বুঝাইছে? না না না, বরঞ্চ একটা উপদেশ দেওয়া হলো, পরামর্শ দেওয়া হলো, তাই এখানে আমরা ব্যবহার করব হ্যাড বেটার ব্যবহার করব। এই ছিল আমাদের উত্তর। প্রথম উত্তরটা ইউ হ্যাড বেটার নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। দ্বিতীয় বাক্যটা দেখো, শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ। এই বাক্যটা বলা হয়েছে সে কখনোই একটা ডিমও সেদ্ধ করেনি। সে কখনো একটা ডিমও সেদ্ধ করেনি। আর সে কি করে সম্পূর্ণ একটা খাবারের তালিকাটা প্রস্তুত করতে পারবে? সম্পূর্ণ একটা খাবার কি করে প্রস্তুত করতে পারবে? এটা তার পক্ষে সম্ভব না। তাহলে যেহেতু কোন ধরনের অসম্ভব ঘটনা প্রকাশ করা হয়েছে, ডিম এর সাথে তুলনা করা হয়েছে সম্পূর্ণ খাবারের অবস্থা, সকালের অথবা বিকালের বা দুপুরের খাবারের কথা বলা হয়েছে। তো এই খাবারটা সে একটা ডিম পারে না, তো সে কি করে এই কাজটা পারবে? একটা লোক একটা কাজই করতে পারে না, আরো বড় ধরনের কাজ কিভাবে করবে? একটা লোক 1 মাইল হাঁটতে পারে না, সে কি করে 10 মাইল হাঁটবে? ঠিক আছে, একটা লোক একটা ফোনই কিনতে পারে না, সে কি করে আবার ল্যাপটপ কিনবে? এরকম অসম্ভব তুলনা অর্থে আমরা ব্যবহার করব লেট অ্যালোন। যেহেতু এটা অসম্ভব তার পক্ষে বোঝানো হচ্ছে, তাই আমি এখানে ব্যবহার করব লেট অ্যালোন। তারপরে সি নাম্বার লেখা আছে ইট ইজ রেইনিং আউটসাইড। বাইরে বৃষ্টি হচ্ছে। হি উইল গো টু শপ। সে দোকানে যাবে। দ্য রেইন স্টপস। যখনই কি করবে? বৃষ্টি থামবে। সে দোকানে যাবে যখনই বৃষ্টি থামবে। তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা প্রিন্সিপাল ভার্ব, আবার এইখানে একটা সাবজেক্ট আছে এবং এখানে একটা প্রিন্সিপাল ভার্ব আছে। দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব আছে। দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব যখনই তখনই বোঝাতে আমরা ব্যবহার করব as soon as। তাই এখানে উত্তর হবে as soon as। পরের বাক্যটা লেখা আছে আই ডোন্ট নিড এ লিফট। আমার কোনো ধরনের লিফটের প্রয়োজন নেই, আমার ওঠার জন্য লিফট আমার দরকার হবে না। আই ওয়াক, এখানে লেখা আছে সাবজেক্ট এবং এখানে একটা ভার্ব আছে, তার মানে এখানে অক্সিলারি ভার্ব হবে। আমি তো এর আগে হ্যাড বেটার লিখে ফেলছি। এখন অক্সিলারি ভার্ব আছে দুইটা, হয়তো বা হ্যাভ টু হবে, নয়তো বা উড রাদার হবে। তুমি বলো কোনটা হবে? যদি বাধ্যবাধকতা বোঝাই, কাজটা করতেই হবে বোঝাই, তাহলে হ্যাভ টু দিবা। আর যদি পছন্দ বোঝাই তাহলে তুমি উড রাদার দিবা। আই ডোন্ট নিড এ লিফট, আমার লিফটের প্রয়োজন নাই। আমি কি করব? লিফট বাদ দিয়ে আমার পছন্দ হলো আমি হেঁটে উঠবো। ঠিক আছে, আমি 5 তলায় যাব, আমি লিফটে যাব না, আমি হেঁটে যাব। হাঁটা স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। তাই যেহেতু এখন আমার পছন্দের কথা উল্লেখ করা হলো, আমি এখানে কিন্তু ব্যবহার করব উড রাদার। তাই এখানে সঠিক উত্তর হবে উড রাদার। আই উড রাদার ওয়াক। বিষয়টা ভালো করে বুঝে নিও। তুমি যদি একটা ভালো করে শিখো, যে কোনো বোর্ডের একটা ভালো করে শিখো, তাহলে 80% ওয়ার্ডস এন্ড ফ্রেজ তোমার যে কোনো পরীক্ষায় তুমি উত্তর লিখতে পারবা। নিয়মগুলো একটু ধরার চেষ্টা করো। এখানে লেখা আছে দে সলভ দিস প্রবলেম সুন। তাদের কি করা উচিত বলো? তাদের এখানে এই দেটা হলো সাবজেক্ট এবং সলভ হলো সমাধান করা, এটা হলো ভার্ব। তার মানে এখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে। হ্যাঁ, আমি তো উত্তরটা দিয়ে দিলাম, এখন বাকি থাকলো হ্যাভ টু। তবু আসল নিয়মটা বুঝে নাও। বলছে দে সলভ দিস প্রবলেম সুন, সে দ্রুতই কি করতে হবে থাকে? এই সমস্যাগুলো সমাধান করতে হবে। অর নতুবা দ্য প্রজেক্ট উইল ফেল, এই প্রজেক্টটা ব্যর্থ হবে। দেখছো, এটা কিন্তু বাধ্যকতা বোঝানো হলো, যেখানে বাধ্যতামূলক কাজটা করতেই হবে, না হলে তো পুরো প্রজেক্টটাই ব্যর্থ হয়ে যাবে। এখানে কাজটা করতেই হবে, তাই বেশি গুরুত্বপূর্ণ বিদায় আমি লিখব হ্যাভ টু। এখানে হবে হ্যাভ টু। এটা পছন্দ তুলনা বুঝাইছে, আমি লিফটে যাব না, হাঁটবো, তাই পছন্দ বুঝাইছে উড রাদার হবে। আর এইটা হলো পরামর্শ বুঝাইছে যে তুমি কুমিরকে স্পর্শ করো না। তাহলে আমরা পরামর্শ বুঝালে হ্যাড বেটার দেব, পছন্দ বুঝালে উড রাদার দেব, আর বাধ্যবাধকতা অর্থাৎ কাজটা করতেই হবে এই
অর্থে আমরা ব্যবহার করব হ্যাভ টু। দ্য হাউস ওয়াজ ডার্টি, এখানে বলছে যে ঘরটা কি ছিল, নির্দিষ্টতা বুঝাইছে। কার কথা? জনের কথা উল্লেখ করা হয়েছে। যদি এরকম হয় যে নির্দিষ্টতা বোঝাই, তখন আমরা ব্যবহার করব ইট ব্যবহার করব। তুমি দেখো এটা ভার্ব আছে, তার মানে কি নাই, সাবজেক্ট নাই, তাই এখানে আমি সাবজেক্ট দেবো, ইট বা দেয়ার দেবো। আমি এখানে উপস্থিতির কথা উল্লেখ করি নাই, এখানে নির্দিষ্টতা বোঝাইছে জনকে, তাই এখানে ব্যবহার করলাম ইট। কিন্তু এই বাক্যটা দেখো, এখানে মেইন ভার্ব আছে, তার মানে এখানে সাবজেক্ট নাই, যেহেতু প্রথমে শূন্যস্থান আছে এবং আর কিছু নাই, তার মানে কি সাবজেক্ট নাই। যেহেতু সাবজেক্ট নাই, তাহলে দেয়ার বা ইট হবে। এইটা কি হবে? একটা প্রবাদ বাক্য আছে, তাই এখানে উপস্থিতি বুঝাইছে, তাই আমি এখানে ব্যবহার করব দেয়ার। প্রবাদ বাক্যের উপস্থিতি বোঝানো হচ্ছে, ওটা নির্দিষ্ট প্রকাশ করলো যে জনই কাজটা করলো, জনই ওই আমাদের বাড়িটা, যে নোংরা বাড়িটা ছিল ওইটা পরিষ্কার করলো, নির্দিষ্টতা বোঝালো। আর এটা হলো উপস্থিতি বোঝালো। একটা প্রবাদ বাক্য আছে, দ্যাট মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে এর মানে হলো উঠন্ত মূলো পত্তনেই চেনা যায়, দিনের চেহারা সকালেই কিন্তু দেখা যায়। তো দেখো এখানে আমরা দেয়ার ব্যবহার করব। এখানে লেখা আছে এলিগেটর, একটা বড় রকমের বৃহৎ আকারের কুমিরকে আমরা এলিগেটর বলি। তাহলে একটা কুমির দেখতে কেমন? আমি কখনো দেখি নাই, আই হ্যাভ নেভার সিন ইট, আমি কখনো দেখি নাই। এখানে এলিগেটর এর কি বোঝানো হচ্ছে? এলিগেটরের কিন্তু গুণের কথা বোঝানো হচ্ছে না, রূপ বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে নাই, বরঞ্চ এখানে আকারের কথা উল্লেখ করা হলো, যে আসলে এলিগেটর বা বৃহৎ কুমিরটা দেখতে জানি কেমন হয়। যেহেতু আকারের কথা উল্লেখ করলো, আর আকারের কথা উল্লেখ করলেই আমরা হোয়াট ডাজ লুক লাইক দেব, আর যদি রূপ বা বৈশিষ্ট্য বা গুণের কথা উল্লেখ করে তখন আমরা হোয়াটস লাইক দেব। তাই এইখানে উত্তরটা দাঁড়াবে হোয়াট ডাজ লুক লাইক। উত্তরটা হবে আকার হওয়ার কারণে হোয়াট ডাজ লুক লাইক হবে। হি অফ জার্মান প্যারেন্টস, এখানে কি আছে? সাবজেক্ট আছে। এখানে কি আছে বলো? ফুলটা অবজেক্ট আছে। তো অবজেক্ট বা এক্সটেনশন যেটাই বলো, তো ওইটা আছে। তার মানে এখানে প্রিন্সিপাল ভার্ব নাই, মেইন ভার্ব নাই। তো মেইন ভার্ব দিব, মেইন ভার্ব হিসেবে তো একটাই হয়, সেটা হলো ওয়াজ ব্রন হয়। হি ওয়াজ ব্রন অফ জার্মান প্যারেন্টস, সে জার্মান পরিবারে জন্মগ্রহণ করে, সে জার্মান পরিবারে জন্মগ্রহণ করেছিল। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি লিভড মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রোড, সে তার জীবনের অধিকাংশ সময় বিদেশে কাটিয়েছে। দ্য জার্নি ইট ওয়াজ ভেরি এনজয়েবল, কি বলা হয়েছে? ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, এটা আমার কাছে খুব উপভোগ্য ছিল। এই জার্নি বা ভ্রমণের কথা উল্লেখ করা হয়েছে, এটা তার আকার বোঝানো হচ্ছে না, এখানে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হচ্ছে যে আমার খুব উপভোগ্য ছিল এই ভ্রমণটা। তাই যেহেতু এটা আকার নয়, আমরা এখানে ব্যবহার করব হোয়াটস লাইক। এই ছিল আমাদের বিষয়টা। কিছু বিষয় তফাৎ দেখতে হবে, যে তিনটা অক্সিলারি ছিল, তুমি কখন কোনটা ব্যবহার করবা। যদি কাজটা করতেই হয়, বাধ্যতামূলক হয়, তাহলে হ্যাভ টু। আর যদি পরামর্শ উপদেশ বোঝায় হ্যাড বেটার। আর যদি তুলনা তোমার পছন্দ বোঝায় তাহলে উড রাদার হবে। ইট নাকি দেয়ার দিবা, নির্দিষ্টতা বোঝালে ইট দিবা, আর উপস্থিতি বোঝালে দেয়ার দিবা। অবজেক্টকে সাবজেক্ট বানানোতে পারলে তখন তুমি দেয়ার ব্যবহার করবা। তারপরে হলো হোয়াটস লাইক হবে নাকি হোয়াট ডাজ লুক লাইক হবে। আকার আকৃতি হলে হোয়াট ডাজ লুক লাইক হবে, আর যদি রূপ গুণ বৈশিষ্ট্য বোঝায় তাহলে হোয়াটস লাইক হবে। দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব হলে আজ হয়, আজ সোন আজ হবে, যখন তখনই বোঝাতে এই শব্দটা ব্যবহার করব। মেইন ভার্ব না থাকলে আমরা ওয়াজ ডান ব্যবহার করব। এই ছিল আমাদের বিষয়টা। আশা করি শিক্ষার্থীরা তোমরা ওয়ার্ডস ফ্রেজ কিভাবে ব্যবহার করবা এই ঢাকা বোর্ড 2025 সালের ওয়ার্ডস ফ্রেজের উদাহরণ দিয়ে তুমি বুঝতে পারছো। বাড়িতে প্র্যাকটিস করো, আর কোন বিষয়টা বুঝতে তোমার অসুবিধা হয় সেটা আমার কমেন্টে জানিয়ে দিও। আর ভালো লাগলে অবশ্যই ফলো দিও। আল্লাহ হাফেজ।